ক্লাস 10 তোমাদের বাংলার সিলেবাস সেকেন্ড সামেটিভের বহুরূপী অভিষেক, সিরাজউদ্দৌলা, প্রলয় উল্লাস। আমরা ভিডিওতে অভিষেক দিয়েছি, প্রলয় উল্লাসও দিয়েছি, পথের দাবি দিয়েছি, আবার সিরাজউদ্দৌলা নাটকটাও আমাদের হয়ে গেছে। আমাদের গল্পের মধ্যে বহুরূপীটা বাকি আছে। বহুরূপীর আমি একটা সাজেশন তোমাদের দিয়েছি, বহুরূপীটা ভিডিওস করা হয়নি, তা তোমাদের বহুরূপীর ভিডিওসটা আমি একবার করে ফেললাম। একবার শুনে নিলে বা একবার আমার বোঝানোটা শুনলে তোমাদের সুবিধা হবে। বহুরূপী একটা পেশা, আমাদের এখনও বেশ কিছু জনপ্রান্তে, খুব একদম প্রত্যন্ত গ্রামে এখনও আমরা কিছু কিছু বহুরূপীকে দেখতে পাই। আবার রাস্তাঘাটেও কিছু বহুরূপী দেখতে পাই। দেখবে ছোট ছোট ছেলেরা ছিপ সেজে ঘুরে বেড়াচ্ছে, কেউ মা কালী সেজেছে, তারপরে আবার কেউ কেউ আবার অন্যান্য দেবদেবীর সেজেছে। যাই হোক, এই যে সেজে মানুষের কাছে গিয়ে দাঁড়ানো, তার পরিবর্তে তার সাজটা দেখে মানুষজন কিছু তাদেরকে অর্থ সাহায্য করে, এই পেশাটাকেই বহুরূপীর পেশা বলা হয়। তা সুবোধ ঘোষ একজন এমন ধারার লেখক, যিনি কি বলবো, মানুষের প্রাত্যহিক জীবনের যে কিছু যন্ত্রণা থাকে বা সেই জীবনের যে কিছু আদর্শ থাকে, সেটা খুব নিখুঁতভাবে এই গল্পে তিনি বর্ণনা করেছেন। এখানে আমরা একটা চরিত্র দেখব, যে চরিত্রটার নাম হরিদা। হরিদারই পেশা হচ্ছে বহুরূপী। এই হরিদা বহুরূপী সাজ সেজে, কখনো পাগলের সাজ সাজে, কখনো পুলিশের সাজ সাজে, আবার কখনো বা জগদীশবাবুর বাড়িতে বিরাগী সেজে গেছে, আবার কখনো বাইজি সাজ সেজেছে। এইরকমভাবে হরিদার জীবনটা ওই বহুরূপীর সাজ সেজেই তার জীবনের একটা আমরা নাটকীয় বৈচিত্র্য দেখতে পাবো। এখানে আমি গল্পটা শুরু করি, পড়াতে পড়াতেই একটু বুঝিয়ে যাব। দেখো, হরিদার কাছে আমরা এই গল্প করে বললাম, শুনেছেন হরিদা কি কাণ্ড হয়েছে? তোমাদের প্রত্যেকবারের মতোই আবারও বলবো যে একটা পেন পেন্সিল কিছু রাখবে, খাতা রাখবে। ছোট কোশ্চেনগুলো বা 3 নম্বরের কোশ্চেন বা যে যে কোশ্চেন আমি সাজেশন করেছি ঠিক কথা, কিন্তু ছোট কোশ্চেনের কোনো সাজেশন কিন্তু হয় না। ছোট কোশ্চেন যেগুলো বলবো তোমরা একটুখানি দাগটা দিয়ে নেবে, পরে যখন পড়বে ওভারলুক যাতে না হয়ে যায়, যাতে তোমাদের চোখে পড়ে, সেই জন্য দাগটা দিয়ে রাখবে। তা হরিদার কাছে আমরাই গল্প করে বললাম, শুনেছেন হরিদা কি কাণ্ড হয়েছে? আমরা, এখানে আমরা কারা? কি কাণ্ড হয়েছে? এই যে এইখানে কি কাণ্ড হয়েছে প্রথম দিয়ে শুরু করলো, কাণ্ডটা কি সেটা কিন্তু আমরা পরের পাতায় পাবো। জগদীশবাবুর বাড়িতে একজন সন্ন্যাসী এসেছেন, তার পায়ের ধুলো নেবার জন্য জগদীশবাবু কি কাণ্ড করেছেন, সেটাই হচ্ছে কাণ্ডটা। তাহলে কিন্তু এইখান থেকে লাইন তুলে বলতেই পারে কি কাণ্ড হয়েছে, কাণ্ডটার বর্ণনা করো। তাহলে তোমাদের কিন্তু প্রত্যেকটার জন্যই রেডি থাকতে হবে। আমরা কারা? এখানে আমরা বলতে হরিদার বাড়িতে যে বেশ কয়েকজন মিলিয়ে আড্ডা জমাতো বা গল্প করত, সেই আমরা বলতে তাদেরকে বোঝানো হয়েছে। এখানের উত্তরটা কিন্তু আমরা এখন পাবো না, আমরা পরের পাতায় পাবো আমরা বলতে কাদের কথা বলা হয়েছে। উনানের মুখে ফুঁ দিয়ে আর অনেক ধোঁয়া উড়িয়ে নিয়ে হরিদা এইবার আমাদের কথার জবাব দিলেন, না কিছুই শুনিনি। জগদীশবাবু যে কি কাণ্ড করেছেন শোনেননি হরিদা? তাহলে জগদীশবাবু যে কি কাণ্ড করেছেন, জগদীশবাবু কি কাণ্ড করেছেন, কাণ্ডটি লেখো। সেই একই উত্তর। হরিদা বলছেন, না রে ভাই, বড় মানুষের কাণ্ডের খবর আমি কেমন করে শুনবো? তাহলে এই লাইনটা তুলে বলে দিতে পারে যে বড় মানুষের কাণ্ডের খবর আমি কেমন করে শুনবো। কে বলেছেন কথাটা? হরিদা বলেছেন। আমাকে বলবেই বা কে? 7 দিন হলো এক সন্ন্যাসী এসেছেন জগদীশবাবুর বাড়িতে, খুব উঁচু দরের সন্ন্যাসী, হিমালয়ের গুহাতে থাকেন।
সারা বছরে শুধু একটি হরিতকি খান, এছাড়া আর কিছুই খান না। সন্ন্যাসীর বয়সও 1000 বছরের বেশি বলে অনেকে মনে করেন। এইখানে এইটুকু তোমরা ব্র্যাকেট করে দাও, কারণ এইখান থেকে ছোট ছোট অনেক কোশ্চেন থাকতে পারে। কদিন হলো সন্ন্যাসী এসেছেন? 7 দিন। তিনি কোথায় থাকেন? হিমালয়ের গুহায়। সারা বছরে তিনি কি খান? একটা মাত্র হরিতকি খান। সন্ন্যাসীর বয়স কত? 1000 বছরেরও বেশি। তাহলে এই রকম ছোট ছোট টুকরো টুকরো প্রশ্নের জন্য তোমাদের রেডি থাকতে হবে। হরিদা বলছেন, সন্ন্যাসী কি এখনো আছেন? না, চলে গিয়েছেন। আক্ষেপ করেন হরিদা। হরিদা কি বলে আক্ষেপ করেছিলেন? থাকলে একবার গিয়ে পায়ের ধুলো নিতাম। তাহলে কি বলছেন? বলছে হরিদা আক্ষেপ করে কি বলেছে? থাকলে একবার পায়ের ধুলো নিতেন। কার? ওই সন্ন্যাসীর। তা পেতেন না হরিদা, সে ভয়ানক দুর্লভ জিনিস। শুধু ওই একা জগদীশবাবু ছাড়া আর কাউকে পায়ের ধুলো নিতে দেননি সন্ন্যাসী। এইখানটা তোমরা একটা লাইন দাগ দেবে, ভিভিআই লাইনটা, সে ভয়ানক দুর্লভ জিনিস। দুর্লভ জিনিসটা কি? সেই দুর্লভ জিনিস জগদীশবাবু কিভাবে পেয়েছিলেন সেই দুর্লভ জিনিস। এবার দেখো হরিদা বলছেন কেন? জগদীশবাবু একজোড়া কাঠের খড়মে সোনার বোল লাগিয়ে সন্ন্যাসীর পায়ের কাছে ধরলেন। তখন বাধ্য হয়ে সন্ন্যাসী পা এগিয়ে দিলেন, নতুন খড়ম পড়লেন, আর সেই ফাঁকে জগদীশবাবুর পায়ের ধুলো নিয়েছিলেন। তাহলে জগদীশবাবু সন্ন্যাসীর পায়ের ধুলো নিতে গিয়ে কি করেছেন? অবশ্যই তোমাদের সেটা দেখে নিতে হবে। হরিদা বলছেন, বাহ, এ তো বেশ মজার ব্যাপার। এই লাইনটা তুলেও কিন্তু কোশ্চেন দিতে পারে। মজার ব্যাপারটা কি? কে বলেছিলেন কথাটা, এই মজার ব্যাপার? তাহলে হরিদা বলছেন। আর মজার ব্যাপারটা কি তোমরা কিন্তু এই জগদীশবাবু কিভাবে পায়ের ধুলো নিয়েছিলেন সেটা বর্ণনা করবে। হ্যাঁ, তাছাড়া সন্ন্যাসীকে বিদায় দেবার সময় জগদীশবাবু 100 টাকার একটা নোট জোর করে সন্ন্যাসীর ঝোলার ভেতরে ফেলে দিলেন। সন্ন্যাসী হাসলেন আর চলে গেলেন। তাহলে এখানে সন্ন্যাসীকে জগদীশবাবু কত টাকা দিয়েছিলেন? 100 টাকার একটা নোট দিয়েছিলেন। হ্যাঁ, গল্প শুনে খুব গম্ভীর হয়ে গেলেন হরিদা। অনেকক্ষণ চুপ করে রইলেন। আমরা কি বলছি না বলছি সেদিকে হরিদার যেন কান নেই। হরিদার উনানের আগুন তখন বেশ গনগনে হয়ে জ্বলছে। আমাদের চায়ের জন্যে 1 হাঁড়ি ফুটন্ত জল নামিয়ে দিয়েই হরিদা তার ভাতের হাঁড়িটাকে উনানে চড়ালেন। এইখানে দেখো আমরা পাবো যে কারা আড্ডা দিতে যায়। শহরের সবচেয়ে সরু গলিটার ভেতরে ছোট্ট ঘরটাই হরিদার জীবনের ঘর, আর আমাদের 4 জনের সকাল সন্ধ্যার আড্ডার ঘর। চা, চিনি, দুধ আমরা নিয়ে আসি, হরিদা শুধু তার উনানের আগুনের আঁচে জলটা ফুটিয়ে দেন। তাহলে কি বলছে দেখো, আমরা 4 জনে হরিদার এই বাড়িতে আড্ডা দিই। হরিদার বাড়িটা কোথায়? শহরের সবচেয়ে সরু গলিটার ভেতরে। তার মানে হরিদার কিন্তু আর্থিক সচ্ছলতা তেমন নেই। হরিদার আর্থিক সচ্ছলতা নেই, বরং বেশ অভাবেই কাটে হরিদার জীবন। এবার হরিদার জীবনে যে কিসের অভাব, কেন অভাব, সেটা আমরা পড়ব পরের ভিডিওতে। এইখান থেকে আমি দেখে নিতে বলবো যে এইখান থেকে আমরা পরের ভিডিওতে আলোচনা করব হরিদার জীবনটা কীরকম, বা হরিদার আর্থিক পরিস্থিতিটা কীরকম, হরিদার কিভাবে কাটে। চলো আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করলাম। টাটা।